যতদিন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকবে, যতদিন স্মৃতিসৌধ থাকবে, যতদিন সেকুলার মানুষ থাকবে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের যে বিষয়টি সেটি কিন্তু আইনে পরিণত হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এতদিন তো শুনলাম যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিএনপির অনেক নেতার মুখেই তো শুনেছি, ইভেন প্রাইম মিনিস্টার নিজেও বলছিলেন এটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিষিদ্ধ তো করা হলোই, এমনকি শাস্তিরও ব্যবস্থা করা হলো। হ্যাঁ, মানে আরেকটা জিনিস বাড়ানো হলো আর কি। তো দেখেন, রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অনুতাপ করার সুযোগও দিলেন না। হ্যাঁ, যদি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হতো তাহলে হয়তো আওয়ামী লীগের নেতারা সেখানে গিয়ে তাদের ভুল স্বীকার করতো, অনুতাপ করতো। সেই সুযোগটাও দিলেন না। না দিয়ে করলেন কি, যখন আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হলো মানুষের এই ইউনূসের ব্যর্থতার কারণে, হ্যাঁ, তখন আপনারা নিষিদ্ধ করে দিলেন। কাজটা কি ভালো হইল? দেখেন, আওয়ামী লীগকে কিন্তু মাইনাস করার একটা সুযোগ ছিল। সেটা কীরকম? 5ই আগস্টের পর আওয়ামী লীগ তো ডিসক্রেডিট হয়ে গেছিল, তাই না? একটা মোমেন্টাম উঠছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই সময়টায় যদি নেপালের মতো খুব দ্রুতই একটা নির্বাচন দিত ইউনূস সরকার, তাইলে হয়তো কি ওই যে মোমেন্টাম, আওয়ামী লীগ বিরোধী একটা মোমেন্টাম ছিল, ডিসক্রেডিটেড আওয়ামী লীগ, তাইলে হয়তো কি মানুষ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে মার্জিনালাইজ করে দিত ওই সময়টায়। ঠিক আছে, মার্জিনালাইজ করে দিত। এবং কী হইতো, 5 বছরের জন্য আওয়ামী লীগ লেজিটিমেটলি, আইনগতভাবে আপনার মার্জিনালাইজ থাকতো। 5 বছর, অন্তত 5 বছর আওয়ামী লীগ কিছু করতে পারে। কারণ ভোটের মাধ্যমে তো তারা কি বলে যে হয়ে গেছে, মানুষ প্রত্যাখ্যান করছে, তাই না? তো সেটা করলো না। সেটা না করে এখন মানে 19 মাস বা 20 মাস পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এইটা মানে কি বলবো, এটা ভাষা নাই। দেখেন, নিষিদ্ধ করে কি কোনো লাভ হয়? যেমন জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল না? তো কী হয়েছে? জামাত আজকে কোথায়? নিষিদ্ধের প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা কিন্তু একদম আদি থেকেই আমরা জানি। যে ওই যে আছে না, যে নিষিদ্ধ গন্ধম খেয়ে তুমি পাতকিনি, আমি পাতক। এই যে গন্ধম ফল খাইছিল আদম এবং ইভ, নিষিদ্ধের প্রতি একটা আকর্ষণ থাকবেই। এবং সাইকোলজিতে বলে যে শিশু ধরেন যে খেলে, শুধু পড়াশোনা করে না, হ্যাঁ, তখন তাকে বলতে হবে কি, তোমাকে খেলতেই হবে। তখন হবে কি, সে আইন ভাঙার চেষ্টা করবে, হ্যাঁ, তখন আর খেলবে না। একটা কম্পালশন দিয়ে দেওয়া হয় যে তোমাকে প্রতিদিন খেলতে হবে, তখন সে বলবে আরে আমাকে খেলতে বলতেছে, আচ্ছা খেলবো না। ঠিক আছে? ফলে এই যে নিষিদ্ধ করা, এইটা খুবই আনসাইন্টিফিক। এবং আমি কি বলবো যে আওয়ামী লীগকে এবং বিএনপিকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা, এটা খুব কঠিন কাজ। এটা কঠিন কাজ। ওই যে একটা গান আছে না, যে একটা চাবি মাইরা ছাইরা দিছি, জনম ভরা চলতে আছে না একটা গান? যে দেহ ঘড়ি, হ্যাঁ, মন আমার দেহ ঘড়ি। তো বঙ্গবন্ধু এবং জিয়া আওয়ামী লীগ এবং বিএনপি নামের দুটি ঘড়ি, দুটি দল গড়ে একটা চাবি দিয়ে ছেড়ে দিছে। এটা জনম ভরা চলতে থাকবে। ঠিক আছে? এই দুইটার কোনো বিনাশ নাই। এবং আওয়ামী লীগ এবং বিএনপি শুধুমাত্র যে রাজনৈতিক দল তা কিন্তু না, তারা কিন্তু সোশ্যাল ফোর্স অলসো, তারা সামাজিক শক্তি অলসো। ঠিক আছে? এবং আমি গত 15 বছর শেখ হাসিনা রেজিমে আমি একটা কথা বলতাম প্রায়ই, যে আওয়ামী লীগ যখন বিএনপিকে কর্নার করার চেষ্টা করতো, বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা আমরা দেখছিলাম, তখন আমি বলছিলাম, দেখেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না এই অর্থে এটা মশক নিধন না, যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল, তাই না? আওয়ামী লীগ এবং বিএনপি একটা কিউলেক্স মশা, একটা অ্যানোফিলিস মশা। এইটা যদি মনে করে থাকেন তাইলে ভুল করতেছে। হ্যাঁ, এটা মশক নিধন না। এই দুইটা দল বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী, সামাজিকভাবে শক্তিশালী, এবং এভরি নুক অ্যান্ড কর্নার বাংলাদেশের। সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আরো
আপনি যেটা বলছেন যে এটা বুমেরাং হবে, এটা বুমেরাং হবে। হ্যাঁ, বুমেরাং আমি বলি- হবে কিনা? আমি একটু বলি শুনেন, যতদিন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকবে, যতদিন স্মৃতিসৌধ থাকবে, যতদিন সেকুলার মানুষ থাকবে, আওয়ামী লীগ থাকবে। সুতরাং দেখেন, এটা কোনো যুক্তি হলো? আওয়ামী লীগ তো মিনিমাম ধরেন যে সাধারণ যারা হায়ার আর কি, তারা করাপ্ট, যারা মূল নেতৃত্বে ছিল তারা করাপ্ট, কিন্তু গ্রামের সাধারণ মানুষ যারা দুর্নীতি কিভাবে করতে হয় সেটাই জানে না। হ্যাঁ, কীভাবে করতে হয় দুর্নীতি, কীভাবে টেন্ডার ড্রপ করতে হয়, ওই কী বলে প্রসিডিউরই জানে না। হ্যাঁ, তো সেই লোকগুলি তো কোনো দোষ করেনি, তাই না? তো সেই লোকগুলির সংখ্যা তো মিনিমাম 20%। আমি যদি একেবারে কনজারভেটিভ হিসাব নেই তাহলে 20% হতো। এই লোকগুলিকে বাদ দিয়ে তো আপনি কী বলে যে জাতীয় ঐক্য বা ধরেন যে একটা ডেমোক্রেসি হয় না, তাই না? আমাদের কথা হলো যে যারা করাপশন করছে, হ্যাঁ, যারা করাপশন করছে, যারা কি বলে স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে ইত্যাদি, তাদের বিচার করেন। হ্যাঁ, তাদের তো বিচার হচ্ছেও তো, তাই না? দলটা নিষিদ্ধ করতে হবে কেন? আচ্ছা, এইটা দেখেন, আপনি আইন করে এই দলটা নিষিদ্ধ করলেন না, হ্যাঁ, এটা আপনি পারেন। কি পারেন? যে সন্ত্রাস বিরোধী, এই যে আওয়ামী লীগ সন্ত্রাস করছে, মানুষ মারছে, এই করছে, সেই করছে ইত্যাদি, এইটা আপনি আইনগতভাবে পারেন। কিন্তু সব লিগ্যাল ম্যাটার কিন্তু মোরালি রাইট নাও হইতে পারে, ঠিক আছে? যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরেন, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারি আইনগতভাবে। কিভাবে? আমি খালি বলবো যে তার সাথে আমার বলতেছে না, ঠিক আছে? বেশি কিছু বলতে হবে না, নাকি রাজ্জাকি ভাই? বেশি কিছু বলতে হবে, তার সাথে আমার বলতেছে না, অথবা একটু বাড়ায় বললাম, বনিবনা হয় না, তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম, আইনগতভাবে দিয়ে দিলাম, কিন্তু এটা কি মোরালি ঠিক হইলো? এটি কি নৈতিকভাবে ঠিক হইলো? তো সহজ না বিষয়টা। না, তাহলে আমি একটু জানতে চাই যে এই যে নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগের আবার জনপ্রিয়তা বেড়ে যাবে কিনা, যেহেতু আপনি বলছিলেন যে নিষিদ্ধের প্রতি মানুষের একটু ঝোঁক থাকে। না, আপনি দেখেন, আপনি গ্রাফটা যদি দেখেন, 5ই আগস্টে যদি আওয়ামী লীগের গ্রাফে আওয়ামী লীগ যদি 0 থাকে, ফর এক্সাম্পল, 0 না, কিছু তো ছিলই, তো এই গ্রাফটা তো এখন ঊর্ধ্বমুখী হয়েছে ডক্টর ইউনূসের শাসনের নানা রকম ব্যর্থতার কারণে। 1, 2 নম্বর হচ্ছে মানুষের কিন্তু সহজাত একটা প্রবৃত্তি আছে, সেটা হচ্ছে দুর্বলের পক্ষ নেওয়া। এটা কিন্তু একটা মানুষের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ, একটা ধরেন যে চোরকে আপনি পিটাচ্ছেন না, কিছু লোক আসবে যে ভাই এইভাবে পিটাচ্ছেন কেন, হ্যাঁ, তাকে থানায় দিয়ে দেন, এইভাবে পেটানো তো ঠিক না। মানুষের মধ্যে কিছু ন্যাচারাল এথিক্স থাকে, হ্যাঁ, স্বাভাবিক কিছু নৈতিকতা থাকে, এবং দুর্বলের প্রতি তাদের এক ধরনের পক্ষপাতিত্ব থাকে। তো যেহেতু আওয়ামী লীগের উপরে চরম নিপীড়ন নেমে এসেছিল 18 মাস এই ডক্টর ইউনূসের শাসনামলে, তখন ন্যাচারালি আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে। হ্যাঁ, যারা একদম ডাইহার্ড আপনার অ্যান্টি আওয়ামী লীগ, হ্যাঁ, যারা একেবারে প্যাথোলজিক্যালি অ্যান্টি আওয়ামী লীগ, তাদের কথা বাদ দেন, এমনি সাধারণ মানুষ যারা, তারা তো নির্যাতন সইতে পারে না, নিপীড়ন দেখতে পারে না, তারা হ্যাঁ ঘৃণা করে, একটা ক্রিমিনালকে তারা ঘৃণা করে, একটা চোরকে ঘৃণা করে, বা 2-4টা চোর থাপ্পড় হয়তো দেয়, কিন্তু একেবারে আপনি যদি তার নখ তুলে ফেলতে চান, হ্যাঁ, তার মানে কি বলে যে সারা শরীরে যদি আপনি কি বলে বেত্রাঘাত শুরু করেন, হ্যাঁ, তখন কিন্তু সে একটু মুখ ঘুরাই নিবে, অ্যাটলিস্ট মুখ ঘুরাই নিবে যে হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো ফলে এটা গ্রাফ তো ঊর্ধ্বমুখী হচ্ছিল, এবং এখন এই নিষিদ্ধকরণের ফলে হবে কি, গ্রাফটা আরেকটু ঊর্ধ্বমুখী হবে। যে কেন নিষিদ্ধ, কেন? তারা লেট পাবলিক ডিসাইড আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না। আমরা তো সবসময় বলতেছি যে সকল ক্ষমতার উৎস হচ্ছে পাবলিক, জনগণ। তা আমি তো জনগণের কাছে জিনিসটা ছেড়ে দিব, তাই না? জনগণ ছেড়ে দিব। হ্যাঁ, 5 বছরের পরে ইলেকশন হবে, আওয়ামী লীগ বৈধ দল থাকবে, 5 বছর পরে তারা ইলেকশন করে তারা জনগণ তাদেরকে করুক, ডিসকার্ড করে দেয়, আসবো আপনার কাছে, তাই না? তো ফলে এটা ঠিক হলো না, কাজটা ঠিক হলো না। মানে বলা যায় না, যেমন ধরেন যে জামাতকে তো 5ই আগস্টের অভ্যুত্থানে 2 দিন আগে ব্যান করা হয়েছিল না? 2 দিন পরে কি হয়েছে? জামাত বাংলাদেশের পলিটিক্স এক আপার হ্যান্ডে চলে গেছে, তাই না? জাস্ট 2-3 দিনের ব্যবধান, তাই না? তো এখন এই ইতিহাস থেকে তো শিক্ষা নিতে হবে, তাই না? এবং একটা কি জানেন, এই প্রতিশোধ কিন্তু মাল্টিপ্লাইড হয়ে ফিরে আসে। যেমন ধরেন যে আওয়ামী লীগ আমলে যে প্রতিশোধ, যে অত্যাচার হয়েছে বিএনপির উপরে বা জামাতের উপরে, যে সব অত্যাচার হয়েছে,
5ই আগস্টের পরে আওয়ামী লীগের উপরে নিপীড়নটা কিন্তু আরো বেশি হয়েছে। তারা তো পালাইতে হয় না, এরা তো পালাই গেছে। যে এই বিষয়ে আমি আপনার কাছে পালাই গেছে, তাই না? তার মানে নিপীড়নটা কিরকম ছিল? ধন্যবাদ জি। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বললেন যে মানুষ দুর্বলের পক্ষই নেয় সবসময়, তাহলে এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এখন নিষিদ্ধের প্রতি মানুষের একটি ঝোঁক আছে, সেটিও কিন্তু কামাল ভাই বলেছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের আরও জনপ্রিয়তা বেড়ে গেল কিনা? অনেক রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ এবং সাংবাদিক, গণমাধ্যম কর্মী তারাও কিন্তু একই কথা বলছেন। না না, দেখেন বিষয়গুলা জনপ্রিয়তা পাইলো কি পাইলো না সেটা তো একটা ভিন্ন আসপেক্ট, কিন্তু মাহবুব কামাল ভাই যে কথাগুলো বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণটা তো করেছিল ইউনূস সরকার। মেনলি চাইছিলেন তখন তারা কি, যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিবে, মানে দলটাকে নিষিদ্ধ করবে। তারপরে যখন একটা চাপ আসলো বিএনপির তরফ থেকে, বলা হলো যে না, আমরা এগুলার পক্ষপাতী না, এইটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। তখন তিনি একটা মধ্যপন্থা বাইছে নিলেন, যেটা কি, দলও নিষিদ্ধ করলাম না, তখন একটা ইস্যু বানাইলো যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, স্থগিত থাকবে। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করারই সামিল, কারণ আপনি কাজ করতে না পারলে দল রেখে কি হবে। তখন কিন্তু বিএনপি এইগুলার বিরোধিতা করছে। এখন আপনি যদি বিএনপি নিজে গণতান্ত্রিক দল দাবি করে, নিঃসন্দেহে গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সেদিনের যে বক্তব্য, তার সাথে এটা যায় না। আপনাকে এটা বীর দর্পে বাতিল করা উচিত ছিল, কারণ আপনি অনেক মারাত্মক সেন্সিটিভ অনেক অধ্যাদেশ, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, গণতন্ত্রকে ধরে রাখার জন্য প্রয়োজন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত ধরে রাখার জন্য প্রয়োজন, সেই বিচার বিভাগ, বিচারক নিয়োগ করার যে স্বাধীন কমিশন, সেই অধ্যাদেশটা আপনি বাতিল করে দিয়েছেন। সেটা ছিল খুব জরুরি। রাজনৈতিক দল তো আপনি গণতান্ত্রিক দল হিসেবে অ্যালাউ করতে পারেন। ক্ষমতার বাইরে যখন আপনি থাকেন, তখন আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হই, মারাত্মকভাবে স্বাধীনতার বিচার বিভাগের স্বাধীনতা আমরা ক্লেম করি। আরও ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এটা মনে হয় যে খুব বন্ধ করার জন্য বন্ধ করছে না কোনো রাজনৈতিক কারণ। রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের বোধহয় জানা আছে, যে পাবলিক সেন্টিমেন্ট যদি এই অধ্যাদেশটাকে কার্যকর না করে, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যে এই সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যাবে। তার মানে সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর, সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন। তা আপনি যদি ক্ষমতায় যাওয়ার পর আপনি সেন্টিমেন্টকে চিন্তা করে একটা গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেন, যৌক্তিক অযৌক্তিক বিতর্কে আমি যাচ্ছি না, আপনারা তো এটার পক্ষে ছিলেন না, এখন যাচ্ছেন, তাহলে সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। তাইলে যদি বলেন সংস্কার, জুলাই সনদ, সেটাও তো একটা সেন্টিমেন্ট। সেটার বেলায় তো আপনারা আবার বলছেন কি, যে দেশ তো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তো রাষ্ট্র আবেগ দিয়ে না চললে ওখানে এই স্টেটমেন্টটা আসলো কেন? কাজে এগুলো খুব কোশ্চেন মার্ক। আর আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইল আপনি তো সেই জায়গাটাই বহাল রাখলেন, যেই কথাটা মাহবুব কামাল ভাই বললো, যেটা আরও কঠিন করলেন, যে এখন তার নামে স্লোগান দিলেও গ্রেপ্তার করবেন, স্লোগান দিলে গ্রেপ্তার করবেন। আপনি সেন্টিমেন্ট দমাইতে চাচ্ছেন, এ তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তি কিন্তু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যায়, রূপান্তর হয়, বিজ্ঞান বলে। আপনি পৃথিবীর কোনো শক্তি কিন্তু ড্যামেজ হয় না। আপনি একটা শক্তি এখান থেকে দাবায় দিলেন, কিন্তু সেই শক্তিটা রূপান্তরিত আরেক ফর্মে সে বের হয়ে যাবে। সুতরাং সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই। কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে। আচ্ছা, জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে, অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি সব, আপনি তো এটা বৈধতা দিতেছেন যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অধ্যাদেশ আরও ট্র্যাজেডি। আমি খুব ইম্পার্শিয়াল ভাই, আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি,
আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না ইলিয়াস আলী ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, ঠিক আছে? ইলিয়াস আলীকে স্বামী হারানোর ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না, আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি ওয়াজ জাস্ট সাইলেন্ট। এখন আপনি তো আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না। কাজে আপনি জুলাই সেন্টিমেন্টের কথা যে বলেন, আলটিমেটলি হোয়েন ইউ আর বেনিফিটেড, মানুষ তখন ভুলে যায়। আপনি দেখেন জামাতের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল, ওই যে কী জানি আইসিটি কোর্টে, ওই যে মানবতা বিরোধী অপরাধে, হ্যাঁ, আচ্ছা, তাদের ছেলে কোনটা ফেল করছে? তাদের ছেলে যারা যারা দাঁড়াইছে ফেল করছে কে? তারা কি এত পপুলার যে তাদেরকে তারা পাশ কি পপুলারিটি দিয়ে হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তো সামনে আমরা ইসলামী ফোর্সের উত্থান আরও দেখব, নাকি ইঞ্জিনিয়ারিং। এরা এত পপুলার। না, আরমান পাশ করছে, আপনি দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করছে, মতিউর রহমান নিজামের ছেলে পাশ করছে। আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরী পাশ করছে, ফেল নাই তো কেউ। কিন্তু তারাই তো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ অভিযোগ তুলছেন। আপনি কথা আমি বলতে চাই পয়েন্ট, আমি কি বলতে চাচ্ছি, তারা কি খুব পপুলার? আবার যদি ইঞ্জিনিয়ারিং, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কাদের কথা বলবেন? ইঞ্জিনিয়ারিং কি এনসিপি করছে? ইঞ্জিনিয়ারিং জামাত করছে? বা ইঞ্জিনিয়ারিং কি বিএনপি করছে? আপনি কোনটা বলতে পারবেন? এখন যদি বলেন ইঞ্জিনিয়ারিং জামাত করছে বা ইঞ্জিনিয়ারিং এনসিপি করছে, তো এনসিপি যদি ইঞ্জিনিয়ারিং করতেই পারে, তাই 6টা সিট নিবে কেন? ইঞ্জিনিয়ারিং যদি জামাত করতেই পারে, 68টা সিট নিবে কেন? 200টা নেয় নাই কেন? এগুলো তো অন্য প্রশ্ন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি সেন্টিমেন্টের কথা বলছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় আছে, আওয়ামী লীগের পক্ষে 3টা জিনিস খুব মারাত্মকভাবে কাজ করে। একটা হলো মিডিয়া, আর একটা হলো প্রশাসন, আর একটা হইলো বিজনেস অলিগার যাদেরকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি এই 3টা সেক্টরই মেইনটেইন করে। এখন এই জায়গাটায় বিএনপি আছে। আপনি দেখেন মিডিয়া বিএনপির পক্ষে আছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিজনেস অলিগার তারাও তাদের পক্ষে আছে। প্রশ্ন হচ্ছে এরাই ফ্যাক্টর ক্ষমতায় রাখা না রাখা। আপনি জানেন মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। মিডিয়া ইজ সাচ এ থিং। সুতরাং এই মিডিয়া আজকে যে কারণে তাদের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিডিয়াগুলো গত 15 বছর যে কারণে ছিল, সেই জায়গাটা যদি কেউ অকুপাই করতে পারে, তাহলে মিডিয়া, প্রশাসন, বিজনেস অলিগার তাদের পক্ষে থাকবে। আর যদি না পারে, কোনো কারণে যদি এই 3টে সেক্টর ছুটে যায়, তখন এই যে আওয়ামী লীগ আজকে যারা শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার করলেন, 5 দিন পরে জামিন পাইল, দে উইল কিপ সাইলেন্ট। সময়ের ব্যবধানে তারা দেখা যাবে আবার, এখনই না, কালকে পরশু না। এই বিষয়ে আমি ফিরবো আরও একবার। সৈয়দা আসিফ আশরাফি পাপি, আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। আপনার কাছে একটু জানতে চাই যে রাজেকি ভাই যেটা বললেন যে ইলিয়াস আলীর হত্যার বিচার না চেয়ে হাদির হত্যার বিচার চাইছেন, অথবা গুম কমিশনের যে ইস্যুটা সৃষ্টি হয়েছে, এখন যে ইস্যু সৃষ্টি হয়েছে, সেখানে ইলিয়াস আলীর স্ত্রী, তিনি তো এখন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, একজন সাংসদ, তিনি এর বিরোধিতা কেন করলেন না? আচ্ছা, এখানে আমি আমার 2জন সহ-আলোচক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং আসতে বিলম্ব ঘটলো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কামাল ভাইয়ের বক্তব্য তো শুনতেই পাইনি, রাজ্জাকি ভাই যতটুকু শুনলাম। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুম অধ্যাদেশ, তো অধ্যাদেশটা বাতিল হয়েছে, কি অধ্যাদেশটা অনুমোদিত হয়নি। এখন এইটা যদি বিল আকারে আসে, বিল আকারে এসে সার্বজনীনভাবে আলোচনার ভিত্তিতে জিনিসটা যদি সংসদে উপস্থাপিত হয়, হওয়ার পরে আলোচনা সাপেক্ষে সেটা পাস হয়, তো সেই দরজাটা কি রুদ্ধ হয়ে গেছে? রুদ্ধ তো হয়নি। এক। দ্বিতীয় নম্বর বিষয়, এই গুম একটা সংশোধনী এমন একটা ব্যাপার, যদি, তথাপি, ইত্যাদি, দাড়ি, কমা, সেমিকোলন, অনেক ক্ষেত্রে খুব বৃহৎ মিনিং হয়ে যায়, আবার মিনিংলেসও হয়ে যায়। বাংলাদেশের 15 বছর যে গুম হয়েছে, এইটার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, কিন্তু তাদের গোয়েন্দা সংস্থা রও জড়িত। তাহলে আপনি একটা অধ্যাদেশের ভিতরে যদি দেখা যায় যে এটা পরিপূর্ণ আইন করতে গেলে ঠিকভাবে আসতেছে না,
পরিপূর্ণ আইনে রূপান্তরিত করতে গেলে। তো তাহলে আমি পরবর্তী পর্যায়ে বিল আকারে সংসদে যদি উপস্থাপিত করে সেখানে যদি সবাই মিলে সার্বজনীন আলোচনার ভিত্তিতে ওই বিলটি পাস হয়, তাহলে সেটা কি কোনো ক্ষতির বিষয় আছে? ক্ষতির বিষয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত আদেশ অধ্যাদেশ অনুমোদনও দিতে হবে, এই ধরনের কোনো বিধিবিধান কিন্তু নাই। এখন এই বাংলাদেশের গুমে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, পার্শ্ববর্তী রাষ্ট্রে আপনি সালাউদ্দিন সাহেবকে পেলেন, তারপরে এইখানে সামরিক বাহিনীর ডিজিডিএফআই তারা এবং যৌথভাবে শেখ হাসিনার সময় কাজ করে তারা গুম করেছে। তাহলে এইখানে একটা ঐতিহ্যবাহী বাংলাদেশ দেশ রক্ষার শপথ নেয় যে বাহিনী, তাদের সম্পৃক্ততার পাওয়া গেছে এই মর্মে দেখেন অনেক সামরিক কর্মকর্তা কিন্তু জেলখানাতেও আছে। তাইলে আমার রাষ্ট্র নিরাপত্তা বাহিনী এইটাকে তো এদের স্ট্রাকচারে ঢুকতে হবে, এদের কাঠামোর ভিতরে কোনটা উচিত কোনটা অনুচিত এটাও কিন্তু এখানেও একটা বিধান এবং অনুশাসন আইনের কিন্তু থাকতে হবে। তাহলে শুধু গুম কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের এই বিল পাশ হলো না বলে চিৎকার দিলে হবে না। এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে জামাত ইসলাম তাদের গুমালাদের ফেরত পাইছে, তারা ওখানে কষ্টকর জীবনযাপন না আরামের আয়েসের জীবনযাপন করছে সেটা ওনারা যারা রাখছে তারা ছাড়া বলতে পারবো না। কিন্তু আমরা গুম হয়েছে যারা আমরা কিন্তু ফেরত পাইনি। ইলিয়াস আলীকে যেমন ফেরত পাইনি, চৌধুরী আলমকে ফেরত পাইনি, এবং ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশে গুমের একটা নাতিদীর্ঘ তালিকা আছে, কিন্তু লিঠু টিঠু সবাই এগুলো কাউকে কিন্তু ফেরত পাওয়া যায়নি। তো তাহলে অধ্যাদেশ অনুমোদন হলো না ভোটে অধ্যাদেশ নাকচ হয়ে গেল, কিন্তু আমি বিল আকারে একটা নিখুঁত আইন যদি উপস্থাপন করি, সেই উপস্থাপিত আইনে আলোচনা করে খুঁটিনাটি পার্শ্ববর্তী রাষ্ট্র ফরেন সব কিছু মিলায় মিশে একটা গুমের সাথে 15 বছর যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র জড়িত, আবার সবচেয়ে বিতর্কের ঊর্ধ্বে থাকা বাহিনীও জড়িত, এটা আপনি বুঝে দেখেন, শুধু পুলিশ কিন্তু না। তো এইখানে অবশ্যই একটা পাকাপোক্ত আইন আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা করি, এবং সেই বিলটি উপস্থাপিত হবে না এটা বলা যাবে না। তো যেদিন উপস্থাপিত হবে সেদিন এটা নিয়ে যারা সমালোচনা করছেন তারা তাদের উত্তরটা পেয়ে যাবে। আর আরেকটা যেটা ব্যাপার, ফেল পাসের যেটা ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ভাই বললেন যে জামাত যদি সবসময় ধরে নেয় কি যে ক্ষমতাসীন দল ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসছে। আমি এই আওয়ামী লীগের পতনের পরে জামাত ইসলাম, এনসিপি এবং জামাত ইসলাম এনসিপির যে প্রমোট বুদ্ধিজীবীরা আছে যারা টকশো করেন, তাদের ভিতর থেকে এই জিনিসটা খুব চমৎকারভাবে নিরপেক্ষর আড়ালে যে আমি নিরপেক্ষ ব্যক্তি সত্য কথা বলছি এই বলে কিন্তু বলে ফেলতেছে। সব টকশোগুলো ফলো করে নিরপেক্ষতার আড়ালে কি প্রতিনিধিত্ব করছে? অবশ্যই গুপ্ত সুপ্ত সব জায়গায় আছে, কথাবার্তা আলোচনা 10টা টকশো 10টা আলোচনা আপনি যখন রিসার্চ করবেন, অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, আসলে বেরোয় যায় যে অ্যাটিটিউডটা আসলে কোন দিকে যাচ্ছে। কারণ ধরেন যে ঘটনার প্রেক্ষাপট বিভিন্ন হলে বিভিন্ন আলোচনা হতে পারে, কিন্তু ঘটনার প্রেক্ষাপট যাই হোক আলোচনা যদি হয় যে সেফগার্ড জামাত ইসলাম এনসিপি, তো সেখানে আপনি তখন বুঝে যেতে পারবেন যে বিষয়টা কোথায়। এইখানে ইঞ্জিনিয়ারিং যে কথাটা যে তাহলে কম আসন কেন নেবে, জামাত ইসলামের সারা বাংলাদেশ সৃষ্টির পর থেকে বিরোধী দলই তো কখনো হতে পারেনি। তারা ক্ষমতার স্বপ্ন ইউনূস সাহেবকে দেখাইতে বলছে। এই যে 52টা 53টা সিট তাদের, এইটাই তো ইঞ্জিনিয়ারিংয়ে অতিরিক্ত। এবং আমি একবারে পলিটিক্যালি পরিসংখ্যানের ভিত্তিতে আপনাকে বলতে পারবো, আপনি গ্রেটার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীতে যান, এখানে ফার্স্ট সেকেন্ড হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, থার্ড হচ্ছে বিএনপি, আর ফোর্থ হচ্ছে জামাত ইসলাম। এখানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ফার্স্ট সেকেন্ড ফোর্থে চলে গেছে, ফোর্থ জিতছে। তাহলে তাদের কি সমর্থনগুলো তারা একেবারে হুড়কা দিয়ে ভোট দিতে গেছিল আওয়ামী লীগ জামাত, না প্রশাসন সুকৌশলে তাদের ভোটগুলোকে মেকানিজমের ভিত্তিতে দেখাইছে দাঁড়িপাল্লার ইয়েতে? এটা বোঝার একটা ব্যাপার। অভিযোগ করছে যে আমার চাঁপাইনবাবগঞ্জে আমি স্পষ্ট প্রত্যক্ষ বেশিরভাগ ভোট পেয়েছে বিএনপি, চাঁপাইনবাবগঞ্জে, না আমি তো আপনাকে পরিসংখ্যান দেখাচ্ছি,